একটা না দুটো না, তিন দিক থেকে একসাথে ইসরায়েলে হামলা হলো। উত্তর থেকে হিজবুল্লাহ রকেট ছিল, দক্ষিণ থেকে ইয়েমেনের হুতিরা ড্রোন পাঠালো, আর মাঝখান দিয়ে ইরান সরাসরি মিসাইল ছাড়লো। এবং এই তিনটে জিনিস এক সময় হলো, একটার পরে একটা না, একদম এক মুহূর্তে। তুমি একটু ভাবো, তুমি যদি ইসরায়েলের কেউ হতে, তোমার বাড়িতে সাইরেন বাজছে, আকাশে রকেট যাচ্ছে, কোথায় দৌড়বে বুঝতে পারছো না। কারণ উত্তরে গেলে হিজবুল্লাহ রকেট, দক্ষিণে গেলে হুতি ড্রোন, আর মাথার ওপর দিয়ে ইরানের মিসাইল। ইসরায়েলি মিডিয়া বলছে পুরো দেশ জুড়ে একটা জিনিস শোনা যাচ্ছিল, সাইরেনের আওয়াজ। আর আকাশে শুধু মিসাইল আর রকেটের গর্জন। আর সেই সময় ইসরায়েলের বেশিরভাগ মানুষ কোথায় ছিল জানো? বাংকারে। পুরো দেশের জনগণ বাংকারে ঢুকে গেছে, কারণ তিন দিক থেকে হামলা, উত্তর দক্ষিণ আর মাঝখান। মানে ইসরায়েলের কোনো অংশই সেফ না। বন্ধুরা, আসি সবচেয়ে বড় প্রশ্নে। ইসরায়েলের তো বিখ্যাত বা বিশ্ব বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম আছে, আয়রন ডোম, অ্যারো সিস্টেম। এগুলোর নাম তুমি হাজারবার শুনেছ। আমরা ইসরায়েলের না হয়েও আমরা এই ডিফেন্স সিস্টেমগুলোর নাম আমরা হাজারবার শুনেছি। তাহলে এত মিসাইল ঢুকছে কিভাবে? এই প্রশ্নটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, ব্যাপারটা হলো এইরকম। ধরো তোমার বাড়িতে একজন সিকিউরিটি গার্ড আছে, সে একা। এখন তোমার বাড়িতে একই সময়ে 15 জন লোক ঢুকতে চাইছে। 5 জন সামনের গেটে, 5 জন পেছনের গেটে, আর 5 জন ছাদ টপকে। ওই সিকিউরিটি গার্ড কাকে আগে ঠেকাবে? তো সে প্রথমত কনফিউজড হয়ে যাবে। ঠিক এটাই হয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্সের সাথে। সহজ ভাষায় বলতে গেলে, একদিকে ড্রোন আসছে, ড্রোন ছোট, ধীর, কিন্তু অনেকগুলো। অন্য দিক থেকে রকেট আসছে, রকেট দ্রুত, সংখ্যায় বেশি। তৃতীয় দিক থেকে ইরানের ব্যালিস্টিক মিসাইল আছে, সেটা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে দামি ইন্টারসেপ্টার লাগে ঠেকাতে। এখন সিস্টেম কোনটাকে প্রায়োরিটি দেবে? ড্রোনকে ইন্টারসেপ্ট করতে গেলে সস্তা মিসাইল যায়, কিন্তু সংখ্যায় বেশি লাগে। ইরানের ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে গেলে অ্যারো ইন্টারসেপ্টর লাগে, সেটা অনেক দামি, আর স্টক শেষ হয়ে যাচ্ছে। এই ত্রিমুখী চাপে সিস্টেম কোথাও না কোথাও ফাঁক দিয়ে দেয়, আর সেই ফাঁক দিয়ে মিসাইল ঢুকে যায় ইসরায়েলের ভেতরে। হিজবুল্লাহ আর হুতিরা যবে থেকে সরাসরি এই যুদ্ধে নেমেছে, তবে থেকে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে। এবার কালকের আমি হামলার হিসাব দিই তোমাদেরকে। দেখো, কাল যে 7 তলা বিল্ডিং ভেঙে পড়েছিল, আপনাদের আগের রিপোর্টে বলেছি, সেখানে 4 জন আটকে পড়েছিল বলে ইসরায়েল জানিয়েছিল। 2 জনের মৃত্যু আগেই নিশ্চিত হয়েছিল, বাকি 2জনকে উদ্ধার করা গেছে, কিন্তু জীবিত না। তাদেরও মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। মানে ওই একটা বিল্ডিং থেকে 4 জনের লাশ বেরিয়েছে। তো খবর হলো এরা একই পরিবারের 4 জন, বাবা মা আর 2 সন্তান হতে পারে। মিডিয়া পুরো পরিচয় এখনো দেয়নি, কিন্তু একটা পুরো পরিবার শেষ হয়ে গেল। ইসরায়েলের রেস্কিউ টিম সারা রাত মাটি খুঁড়েছে, ভাঙ্গা কনক্রিটে স্তূপ ছড়িয়েছে। তারপরে এই খবর এসেছে। এটা শুধু একটা স্ট্যাটিস্টিক্স না, এটা একটা পরিবার। তো বন্ধুরা, নেক্সট যেটা আপডেট, সবচেয়ে জরুরি খবরে আপনাদের সাথে আসি। ইসরায়েলের ইন্টারসেপ্টার মিসাইলের স্টক শেষ হয়ে আসছে। এটা এখন আর গোপন কথা না। ইসরায়েলের মন্ত্রিসভা বসে গেছে, আর কয়েকশো কোটি শেকেলের বাজেট পাস করে দিয়েছে শুধু অ্যারো ডিফেন্সের জন্য নতুন মিসাইল বানাতে। অ্যারো 1, অ্যারো 2, এগুলো ইসরায়েলের নিজস্ব তৈরি সিস্টেম, কিন্তু এখন এতটাই চাপ বাড়ছে যে এগুলো স্টক রাখা কঠিন হয়ে যাচ্ছে। আর আয়রন ডোমের কথা, বন্ধুরা, আয়রন ডোমের নাম এখন কেউ নিচ্ছে না। আয়রন ডোম ছোট রকেট আর মর্টার শেল ঠেকানোর জন্য তৈরি হয়েছিল। ইরানের ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর ক্ষমতা আয়রন ডোমের নেই, আর সেটা অ্যারো সিস্টেমের কাজ। আর এখন যেভাবে ইরানের মিসাইল আসছে, আয়রন ডোম সেখানে অনেকটাই অকেজো ধরতে পারেন। ইসরায়েলের ডিফেন্স ইন্ডাস্ট্রি দিন রাত কাজ করছে, কিন্তু যেটা বানাতে মাস লাগে, সেটা কি যুদ্ধের মাঝখানে রাতারাতি বানানো যায় না। এটাই ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে। বন্ধুরা, নেক্সট আপডেট, ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইনের কথা আপনাদেরকে জানিয়ে দিই। আজ সোমবার শেষ হতে চলেছে, মঙ্গলবার পড়ে গেছে প্রায়। আর ট্রাম্প বলছেন কাল রাতে 8টার মধ্যে যদি ইরান স্ট্রেট অফ হরমুজ না খোলে, তাহলে আমেরিকা ইরানে হামলা শুরু করবে। স্ট্রেট অফ হরমুজ, এটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। পার্সিয়ান গালফের মুখে একটা সরু জলপথ আছে। এর মধ্যে দিয়ে দুনিয়ার প্রায় 20% তেল যাতায়াত করে। সৌদি আরব, ইউএই, কুয়েত, ইরাক, এই সব দেশের তেল এই পথ দিয়ে
বাইরে যায়। তো ইরান বলছে এটা আমাদের এলাকা, আমরা বন্ধ করে দিতে পারি যখন খুশি। ট্রাম্প বলছেন সেটা হতে দেব না। এখন ট্রাম্প কাকে হামলা করতে বলেছেন? পাওয়ার প্ল্যান্ট, বেসিক ইনফ্রাস্ট্রাকচার মানে বিদ্যুৎ কেন্দ্র, জলের পাইপলাইন, পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরি। এটা শুনতে সোজা মনে হলেও এর মানে হলো সাধারণ মানুষের জীবন সরাসরি অন্ধকারে ফেলে দেওয়া। কিন্তু এখানে একটা সীমা আছে, পারমাণবিক হামলা। দেখুন, ট্রাম্প যদি সত্যি ইরানকে শেষ করতে চান তাহলে শেষ অপশন হলো নিউক্লিয়ার। কিন্তু সেটা কি সম্ভব? একদমই না। কারণটা খুব সহজ। ইরানে নিউক্লিয়ার বোমা ফেললে শুধু ইরান ধ্বংস হবে না, তুরস্ক, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান এই সব দেশে রেডিয়েশন ছড়িয়ে পড়বে। লক্ষ লক্ষ মানুষ মারা যাবে যাদের এই যুদ্ধের সাথে কোনো সম্পর্কই নেই। আর তখন আমেরিকার বিরুদ্ধে গোটা পৃথিবী উঠে দাঁড়াবে। রাশিয়া, চীন এরাও হাত গুটিয়ে বন্ধুরা বসে থাকবে না। তাই নিউক্লিয়ার অপশন আসলেই অপশন না, সেটা আলোচনার আসার কথাই না। তাহলে ট্রাম্প কি করবেন এখন বর্তমানে সেটাই দেখার। এক তো হয়েছে পাগলা। বন্ধুরা, নেক্সট আপডেট হচ্ছে কুর্দিশ ইস্যুতে আপনাদের সাথে একটু আসি। এটা খুব একটা মজার আপডেট। দেখুন, ট্রাম্প সরাসরি মিডিয়ার সামনে বললেন, আমি কুর্দিশদের অনেক অস্ত্র দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? যাতে তারা সেই অস্ত্র ইরানের ভেতরে যে গোষ্ঠীগুলো ইসলামিক শাসনের বিরুদ্ধে তাদের কাছে পৌঁছে দেয়, যাতে ইরানের ভেতরে দাঙ্গা লেগে যায়। কিন্তু কুর্দিশরা সেই অস্ত্র নিজেদের কাছেই রেখে দিয়েছে। এটা শুনে কুর্দিশ নেতারা এরকম ক্ষেপে গেলেন, তারা বললেন এটা সম্পূর্ণ মিথ্যা। ট্রাম্প আমাদের কোনো অস্ত্রই দেননি, আমাদের কাছে যা অস্ত্র আছে সব পুরনো, এবং আমরা সেই অস্ত্র শুধু আইএসের বিরুদ্ধে ব্যবহার করি, ইরানে ঢোকার প্রশ্নই আসে না। তাহলে ট্রাম্প এই মিথ্যেটা কেন বললেন? এখানেই আসল খেলাটা আছে। দেখুন, ট্রাম্প চাইছেন ইরান যেন ভাবে যে কুর্দিশরা তাদের বিরুদ্ধে কাজ করছে। যদি ইরান সেটা বিশ্বাস করে তাহলে ইরান কুর্দিশদের ওপর হামলা করবে, আর কুর্দিশরা হামলার শিকার হলে তারা আত্মরক্ষায় ইরানের বিরুদ্ধে নামতে বাধ্য হবে। এইভাবে আমেরিকা নিজের না লড়ে অন্যকে দিয়ে ইরানকে ব্যস্ত রাখতে চাইছে। কিন্তু কুর্দিশরা এই চালটা বুঝতে পেরেছে। তারা সাফ বলে দিয়েছে, আমরা আমেরিকার হাতের মোহরা হব না। ইরান আমাদের ওপর মিসাইল ছাড়লে আমাদের কাছে কোনো প্রতিরক্ষা নেই, আমেরিকা আমাদের ব্যবহার করে সরে যাবে, আমরা এই ফাঁদে পড়ব না। এটা একটা বন্ধুরা বুদ্ধিমানের সিদ্ধান্ত কুর্দিশদের। নেক্সট আপডেট বন্ধুরা, ইরানের পাল্টা স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলি। দেখুন, ইরান এখন একটা নতুন কৌশল এগোচ্ছে। তো তারা বলছে, তোমরা আমার পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিতে বোমা মেরেছ, আমিও তোমাদের পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিতেই মারবো। তোমার বা তোমরা আমার বিদ্যুৎ কেন্দ্রে মেরেছ, আমিও তোমাদের মারবো। তো এই নীতিতে গতকাল বাহরাইনে হামলা হয়েছে, আজকে কুয়েতের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা হয়েছে, এবং ইউএইর সারজায় ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে হামলা হয়েছে। তো রিপোর্ট বলছে এবার ইরান ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। এটা একটু আলাদা ব্যাপার। ব্যালিস্টিক মিসাইল ওপর থেকে সরাসরি নামে, কিন্তু ক্রুজ মিসাইল অনেক নিচু দিয়ে উড়তে পারে, রাডার ফাঁকি দিতে পারে, আর এটা সমুদ্রের যুদ্ধজাহাজ থেকেও ছোড়া যায়। মানে ইরান এখন আরও বেশি জায়গা থেকে মিসাইল ছাড়ার সুযোগ বা সুবিধা পাচ্ছে। এটা প্রতিরক্ষার দিক থেকে আরব দেশগুলোর জন্য অনেক বড় বিপদ। আরেকটা বিশাল খবর আসছে বন্ধুরা। দেখুন, ইরান হুমকি দিয়েছে আবুধাবিতে ওপেন এআই যে 30 বিলিয়ন ডলারের যে স্টারগেট ডেটা সেন্টার তৈরি হচ্ছে সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ওই ডেটা সেন্টারটা শুধু বিজনেস প্রজেক্ট না, আমেরিকার টেক ইন্ডাস্ট্রি অর্থাৎ এআই রিসার্চ এই সব কিছুর একটা বড় অংশ তো এই ডেটা সেন্টারের সাথে জড়িয়ে আছে। মানে ইরান এখন শুধু সামরিক টার্গেটে মারছে না, অর্থনৈতিক টার্গেটেও হাত দিচ্ছে। বন্ধুরা, নেক্সট আপডেট হুতিদের কথা একটু আসি। দেখুন, হুতি 24 ঘন্টায় হুতিদের নেতারা বলছেন যে আমরা আমেরিকার জাহাজে হামলা করব না, আমেরিকার সম্পদ নষ্ট করব না, যদি আমেরিকা আমাদের ওপর হামলা না করে আর ইরানের ওপর নতুন করে ভয়াবহ হামলা না করে। কিন্তু যদি এই দুটো কাজ আমেরিকা করে তাহলে সব কিছু আমাদের টার্গেটে আসবে। তো হুতিরা আরও বলেছে বাবেল মান্দাব প্রণালী এখনও খোলা আছে, সৌদি আরবের পাইপলাইন দিয়ে তেল এখনও যাচ্ছে, আমরা সৌদি আরবকে এখনও আঘাত করছি না, কারণ সৌদি এখনো পর্যন্ত সরাসরি এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে নামেনি। কিন্তু যেদিন নামবে সেদিন সৌদির বন্দর আর পাইপলাইন হুতিদের টার্গেট হয়ে যাবে।
তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, গত 1 মাসে কোনো আরব দেশ সরাসরি ইরানের বিরুদ্ধে মাঠে নামেনি। 1 মাসের ভেতরে একবারের জন্য কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেয়নি। তো ভেতরে ভেতরে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করুক বা না করুক, কিন্তু প্রকাশ্যে কেউ আসছে না, এর মানেটা বোঝো। এই আরব দেশগুলো বুঝে গেছে যে এই আগুনে হাত দিলে নিজেরাও পড়বে। দেখুন, যুদ্ধের পরবর্তী যে কোথায় যাচ্ছে, কাল রাত 8টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি ট্রাম্প সত্যিই হামলা করেন ইরানে, তাহলে ইরান পাল্টা মিসাইল ছাড়বে। সেই মিসাইল কোথায় পড়বে সেটা আর শুধু ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মিডল ইস্টের তেলের বাজার ধ্বংস হয়ে যেতে পারে কাল রাত 8টার পর। জাহাজ চলাচল বন্ধ হতে পারে, আর তেলের দাম যদি এক লাফে 5 গুণ হয়ে যায়, তার প্রভাব ভারতেও পড়বে, বাংলাদেশেও পড়বে, আর আমাদের সবার ওপরও পড়বে। স্ট্রেট অফ হরমুজ ইরান বন্ধ করবে না তার বন্ধুদের জন্য। গত 24 ঘন্টায় 15টা জাহাজ একদম সহজেই সেই পথ দিয়ে গেছে। রাশিয়া, চীন, ভারত, এই 3টি দেশের জাহাজ ইজিলি সেখান দিয়ে পাস হতে পারছে, ইরান সুবিধাটি দিচ্ছে। কিন্তু আমেরিকা আর পশ্চিমের যে জাহাজের জন্য ইরান যে কোনো সময় সেই পথ বন্ধ করে দিতে পারে। দেখুন, এটা শুধু ইসরায়েল আর বলতে পারেন যে ইরানের যুদ্ধ না, এটা এখন আমেরিকা বনাম ইরানের প্রক্সি যুদ্ধ। এটা যেখানে হিজবুল্লাহ, হুতি আর হামাস এরা সবাই ইরানের হয়ে লড়ছে, আর ইসরায়েল লড়ছে আমেরিকার ব্যাকআপে। মাঝখানে যারা জ্বলছে তারা সাধারণ মানুষ, গাজায়, লেবাননে, ইয়েমেনে, আর এখন ইসরায়েলেও। বন্ধুরা, এই আপডেটটি কিরকম লেগেছে এবং কোন আপডেটটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো